আপনি এখন গল্প শিকারীর কবলে। আমাদের আজকের গল্প অনিরুদ্ধ আলম রচিত পরী। অনিরুদ্ধ আলম পেশাগত জীবনে একজন ফ্রিল্যান্স উন্নয়নসূচি কনসালট্যান্ট এবং উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় কবি ও সাহিত্যিক। তার প্রকাশিত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সায়েন্স ফিকশন সমগ্র, ২৩০২ সালের ১ জানুয়ারি, সোনালী নৈশব্দের হরিণাবলী, প্রেম অপ্রেমের পদাবলী, এই সব রাত দিন ইত্যাদি। শিক্ষাগত জীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্য, ইংরাজি সাহিত্য, কম্পিউটার প্রযুক্তি নিয়ে দেশে বিদেশে পড়াশোনা করেছেন। আজ আমরা নির্বাচন করেছি তারই লেখা একটি গল্প। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পরী। আমার জীবনের একটা ভয়ঙ্কর অতীত ছিল। অতীত ছিল না, অতীত আছে, কিন্তু সেই ভয়ঙ্কর অতীতটাই আমার জীবনের শ্রেষ্ঠ অতীত। সেই অতীত আমি ভুলতে পারিনি। এই বিশাল সেমমাতিম দ্বীপটা তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই কিনেছিলাম। আমি ছিলাম আমেরিকান বোমারু বিমানের দুর্ধর্ষ পাইলট। তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন দীর্ঘ পাঁচটা বছর আমি নিজের হাতে বোমা মেরে পৃথিবীর কত বড় বড় শহর ধ্বংস করেছি তার কোনো ইয়ত্তা নেই। আমি তাই আশাতীতভাবে দ্রুত প্রমোশন পেয়েছি, 2 হাত ভরে প্রচুর টাকা কামিয়েছি। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চাকরিটা ছেড়ে দিয়ে এই সুন্দর ছোট্ট দ্বীপটা কিনে ফেলি। সাফাতের বিয়ে আগেই হয়েছিল, কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না। এই জন্য তার মনে একটা সূক্ষ্ম ব্যথা ছিল। সে ভাবত, আমার এই বিশাল সম্পত্তি কে দেখবে? কার জন্য এত কিছু আমি করলাম? আমার যদি ফুটফুটে একটা ছেলে থাকতো। সেমমাতিম দ্বীপটা কেনার 3 বছরের মাথায় একদিন জানতে পারলাম আমি বাবা হতে চলেছি। বুঝিয়ে বলতে পারবো না সেদিন কি খুশি হয়েছিলাম, কি ভালো লেগেছিল। তারপর সেই শুভ মুহূর্তটা ধীরে ধীরে ঘনিয়ে এলো, সেই সঙ্গে আমার দুঃস্বপ্নের দিনগুলো। সাফাত একদিন খামারের দুধ মাংস বিক্রি করতে পাশের একটা দ্বীপে গিয়েছিল। ফেরার পথে জাহাজের ইঞ্জিন বিকল হওয়াতে অনেক রাত হয়। দ্বীপে ফিরে আসতেই দাই তার কাছে এসে বলল, সাফাত সাহেব, আপনার জন্য সুখবর, একটা ভালো খবর আছে। কি সুখবর? আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আমি কখনো ভাবতেই পারিনি আমার একটা এমন ফুটফুটে মেয়ে হবে। বাবা হওয়ার এক অপরিচিত শিহরণ সেদিন আমার সারা দেহ মনকে অসম্ভব পুলকে ভাসিয়ে দিয়েছিল। দাইয়ের কাছে খবরটা পেয়েই সাফাত দৌড়ে গিয়ে মেয়েকে কোলে নিল। সত্যি মেয়েটা দেখতে একটা সুন্দর ফুটফুটে পরীর মতো। সে আদর আর চুমোয় মেয়ের গাল ভরিয়ে দিল। হঠাৎ একটা অদ্ভুত আতঙ্কে তার শরীর কেঁপে উঠল। মেয়েকে কোলে নেবার একটু পরেই সে ব্যাপারটা বুঝতে পারল। মেয়ের পিঠের দিকে হাতের জোড়ার কাছাকাছি 2 জায়গা উঁচু হয়ে রয়েছে। সাফাত হকচকিয়ে গেল। এ কি, এতটুকু বাচ্চা এরকম হাড়ের মতো কি উঠে আছে এটা? হ্যাঁ, এখন যাকে ডাক্তার দেখিয়ে নিশ্চয়ই অপারেশন করে নিলে ঠিক হয়ে যাবে।
সাফাত এ নিয়ে কারো সাথে আর কোনো কথা বলল না। সে ভাবল ব্যাপারটা গোপন রাখাই ভালো। মেয়ে পরীর মতো সুন্দর ফুটফুটে, সবার মুখে মুখে একই কথা, তাই ওর নাম রাখা হলো পরী। পরীর যখন 3 মাস বয়স, প্রকৃতপক্ষে তখন থেকেই সাফাতের দুঃস্বপ্ন শুরু। ব্যাপারটা সে ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত সাবধানতা অবলম্বন করেছিল। সে আগেই দাইমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিল। পরী যত বড় হতে লাগল, সে একে একে সব দাস দাসীকেই বিদায় করে দিতে লাগল। সে তার স্ত্রী সোফিয়াকে বলল, সোফিয়া, সব কাজের লোকগুলোকে ছাড়িয়ে দিতে হলো। জানি তোমার সব কাজের চাপ বেড়ে যাবে, কিন্তু কোনো উপায় ছিল না। আমাদের পরী যে অন্যরকম। তুমি ঠিকই করেছ, আমাদের পরী অন্যরকম। ওর কথা কারো কাছে না জানানোই ভালো। আমি ওকে ঠিক বড় করে তুলব, আর তুমি তো আছোই। পরীর বয়স যখন 2.5-3 বছর, তখন সে একা একা এদিক ওদিক যাওয়া শুরু করল। সোফিয়ার কড়া নজরদারি সত্ত্বেও সে মায়ের চোখকে ফাঁকি দিয়ে বাগানে চলে যেত। শেষে উপায় না দেখে একটা অজুহাত দেখিয়ে বাগানের মালিকেও বিদায় করে দেয়া হলো। পরী বড় হচ্ছে, ওর জামা কাপড়ের চাহিদা বাড়ছে। তাছাড়া ওর মায়ের পক্ষেও সব ধরনের জামা কাপড় ওর জন্য বানানো সম্ভব নয়। তাই একদিন উপায় না দেখে সাফাত পাশের দ্বীপের মিলন নামে এক দর্জির কাছে গেল। পরীর জামার ডিজাইন দেখে মিলন অবাক হয়ে গেল। আরে মশাই, এ তো মানুষের জামা নয়, আমাকে কি বানাতে বলছেন? মানে কি বলছো মিলন? আরে এ জামা কি কোনো মানুষ পরতে পারে নাকি? হ্যাঁ, শুনেছি আপনার খামারে নাকি বিচিত্র সব পশু পাখি আছে, তো কারুর জন্য। মিলন, আমি যা করতে দিয়েছি তাই করবে। বেশি ভাবা তোমার কাজ নয়। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মিলনের ব্যাপারটা সাফাত খুব একটা বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু 4-5 দিন পরেই সে বুঝতে পারল সে কি পরিমাণ বোকামি করেছে। আমার ব্যাপারটা ভাবা উচিত ছিল। বেশ কিছু টাকা দিয়ে মিলনের মুখ বন্ধ করে দেওয়া উচিত ছিল সেদিন। একদিন একটা দ্বীপ থেকে সাফাত ফিরছিল। হঠাৎ খেয়াল করল জাহাজের ডেকে বেশ কয়েকজন পরিচিত লোক বসে আছে। তারা সাফাতকে দেখিয়ে কি যেন বলা বলি করছে আর হাসাহাসি করছে। ওদেরকে না দেখার ভান করে ভালোভাবে কান পেতে সাফাত ওদের কথা শোনার চেষ্টা করল। ঠিক বলেছ, সাফাত সাহেবের মাথাটাই গেছে। হ্যাঁ, শুনলাম তো দর্জির কাছে অদ্ভুত সব জামা করছে। কি যে ডিজাইন, মাথা খারাপ হয়ে যাবে। ওনার তো টাকার অভাব নেই, টাকা থাকলে তো বাঘের দুধও মেলে। হো হো করে 4-5 জনের হাসির হুল্লোড় পড়ে গেল। সাফাত ভাবল তাকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে চরম দুর্বিপাকে পড়তে হবে। সাফাতের খামারের ব্যবসা লাটে উঠল। তার দ্বীপে বাইরের সব ধরনের লোকজনের আসা যাওয়া সে নিষেধ করে দিল। এমনকি খামারের কোনো কর্মচারী যাতে তার বাসাতেও না আসে তার জন্যেও সে কড়াকড়ি শুরু করল। একে একে নানা অজুহাত দেখিয়ে কর্মচারীদের ছাঁটাই করে সেম্মাতিম দ্বীপ ছাড়তে বাধ্য করল। ধীরে ধীরে সাফাত একা হয়ে পড়ল। কিন্তু তাতে কি? যেখানে আমার সাথে আমার মামনি পরী রয়েছে, সেখানে দুঃখ কিসের? পরীকে নিয়ে সমস্যাটা আরো প্রকট হয়ে দেখা দিতে লাগলো। সাফাত যা আশঙ্কা করেছিল তাই ধীরে ধীরে বাস্তবে রূপ নিল। আকাশে যখন ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যায়,
তখন পরী নিষ্পলক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওর চোখে তখন মায়া মায়া স্নিগ্ধ করুণ চাহনি। পরীকে দেখে সাফাত কষ্ট পায়। তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সরকার রূপকথার গল্প শোনানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের ধারণা এইসব গল্প শুনে ছোটরা বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু আমি আমার মেয়েকে রূপকথার গল্পই বেশি করে শুনিয়েছি। আমি চেয়েছি যাতে আমার মেয়ে ভাবতে শেখে, যাতে ও বুঝতে পারে ও একটা সাধারণ মেয়ে। সেম্বাতিম দ্বীপে একা থেকে সংসারের সমস্ত চাপ সামলাতে গিয়ে সোফিয়া অসুস্থ হয়ে পড়ল। দিন দিন তার অসুস্থতা বাড়তে লাগলো। সোফিয়া, তোমার এই অবস্থার জন্য আমি নিজেকেই দায়ী করছি। একা এত দিক সামলাতে গিয়ে তোমার এই অবস্থা হলো। ও তুমি ভেবো না, আমার জন্য তুমি কষ্ট পেও না। তুমি শুধু পরীকে দেখো, পরী যেন ভালোভাবে থাকে। এভাবে দীর্ঘ 2 বছর বিছানায় শুয়ে শুয়ে রোগভোগের পর একদিন চিরবিদায় নিল সোফিয়া। এখন সেম্মাতিমে সাফাত আর পরী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই। দুজন মানুষের পক্ষে এই দ্বীপটা অনেক বড়। কখনো কখনো পরীকে আমার নিজের সন্তান বলে মনে হয় না। মনে হয় ও আসলে কল্পলোকের মানুষ। পরী যেমন একটু একটু করে বড় হচ্ছে, ওর পিঠের ছোট্ট ডানা দুটো আস্তে আস্তে বড় হচ্ছে। পরীর যখন 5 বছর বয়স, সাফাত খেয়াল করল পরী উড়তে শিখেছে। 15-20 ফুট উঁচু দিয়ে 50-60 গজের মতো উড়ে যেতে পারছে। সাফাত মনে মনে খুব আনন্দ বোধ করল, আবার মনে মনে গুটিয়েও গেল। সে সারাক্ষণ পরীকে নিয়ে সেম্মাতিমে পড়ে থাকে। খুব একটা প্রয়োজন না পড়লে সে এই দ্বীপের বাইরে যায় না। যখন খাবার দাবার, কাপড় চোপড় কিংবা অন্য কোনো প্রয়োজনীয় জিনিসের দরকার পড়ে, তখন সে তার ছোট্ট ভাঙা জাহাজ চেপে বেরোয়, আবার সঙ্গে সঙ্গে চলেও আসে। যাবার সময় সাফাত পরীকে বলে যায় সে যেন দূরে কোথাও চলে না যায়। পরী এখন বেশ বড় হয়েছে, তার বয়স 8 কি 9। উড়ে উড়ে সে এখন অনেক দূর পর্যন্ত যেতে পারে। এমনকি এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যেতে তার কোনো সমস্যা হয় না। ধীরে ধীরে পরী কেমন যেন হয়ে যেতে লাগলো। সে সাফাতের নিষেধগুলো আর মানতে চায় না। পরী, আমি তোমাকে কিন্তু বারবার মানা করেছি, এরমভাবে উড়ে উড়ে এদিক ওদিক যেও না, বিপদ হতে পারে। কেন বাবা? দেখো পাখিরা কেমন কত দূর পর্যন্ত উড়ে যায়। ওদের বাবা মারা তো বারণ করে না, তুমি কেন আমাকে বারণ করো? তুই জানিস না তোর কি বিপদ। মানুষগুলো বড় নিষ্ঠুর রে। ওরা যদি তোকে দেখতে পায় তোকে ধরে নিয়ে যাবে, তোকে খাঁচায় বন্ধ করে রাখবে। প্রতিদিন সন্ধ্যায় যখন পরী এদিক ওদিক ঘুরে সেম্মাতিমে ফিরে আসে, তখন ওর মুখে যেন কথার ফুলঝুরি ফোটে। কোথায় কখন কি কি দেখেছে, কোন অজানা পাখিদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, এই সব সে তার বাবাকে শোনায়। পরীর কথাগুলো শুনতে আমার খুব ভাল লাগে, কিন্তু আবার ভয়ও হয়। ভাগ্যে সেই দ্বীপটার আশপাশের কোনো দ্বীপে জনবসতি নেই, থাকলে যে কি হতো। কখনো কোনো পাখির ডানা ভেঙে গেলে পরী বাসায় এনে চিকিৎসা করে। ভাটার সময় কোনো ডলফিন শাবক যদি বালুর চরে আটকে যায়, তাকে তুলে এনে আবার জলে ছেড়ে দেয়। একবার একটা ছোট্ট নৌকা মাঝ সমুদ্রে উদ্দেশ্যহীনভাবে ভাসছিল। পরী কাছে গিয়ে দেখে দুজন মানুষ মৃতপ্রায় হয়ে পড়ে আছে। সে বুঝতে পারে পানীয় জলের অভাবে তাদের এই অবস্থা। সে তাদের জল দিয়ে জীবন বাঁচায়।
সাফাত পরীর কাছে এই কথা শুনে আঁতকে ওঠে। পরি, তুমি এরকম কখনো করবে না, কখনো করবে না। এরকম মানুষজনের কাছাকাছি তুমি যাবে না। এরকম কথা কেন বলছো বাবা? বিপদে কাউকে সাহায্য করা কি অন্যায়? পরি, তুই মানুষকে যা ভাবিস আসলে তা নয়। তারা অনেক নিষ্ঠুর, তাদের মন তোর মতো নরম নয়। তাই বারবার বলছি, ওদের নজরে পড়লে তোর বিপদ হতে পারে। সাফাত যখন আশপাশের দ্বীপে যায় তখন প্রায় একটা কথা তার কানে আসে। লোকজন বলা বলি করে, পশ্চিমের যে দ্বীপগুলোতে লোকজনের বাস নেই সেখানে নাকি পরীরা এসে বাসা বেঁধেছে। অনেকেই নাকি আকাশে পরী উঠতে দেখেছে। পরীরা ঠিক দেখতে কেমন তা অবশ্য কেউ স্পষ্টভাবে বলতে পারে না। সকলেই নাকি এক ঝলকের জন্য দেখেছে। ওরা কি পরীর কথা বলছে? আমার পরীর কথা বলছে? না 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 না, এ ঠিক না। পরীকে বাড়ি গিয়ে আমায় বারণ করতে হবে। ও যেন এই দ্বীপ ছেড়ে কোথাও না যায়। ওর বড় বিপদ, সামনে বড় বিপদ। আশপাশের যতগুলো দ্বীপে লোকালয় গড়ে উঠেছে তার অনেকগুলো দ্বীপের মধ্যে অধিকাংশ মানুষ মূর্খ। বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগেও আধুনিক জ্ঞান বিজ্ঞানের সঙ্গে এদের সম্পর্ক প্রায় নেই। নানা রকম কুসংস্কারে এরা বিশ্বাসী। একটা দ্বীপে বাস করে মুরাম নামের একদল আদিবাসী। সাফাত দেখল সুন্দর একটা পরীর মূর্তি বানিয়ে তারা পুজো করছে। আর মূর্তিটা দেখতে সাফাতের মেয়ে পরীর মতো। এক অজানা আতঙ্ক সাফাতকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরছে। পরীকে নিয়ে সে কোথায় যাবে? একটা দ্বীপে সে রবিবারে কিছু মাংস বিক্রি করতে গিয়েছিল। ওই দ্বীপের মোড়ল ডেমিন তাকে বলল, এই সাফাত, কেমন আছো? ভালো আছি। বলছি, একটা কথা তোমাকে জিজ্ঞেস করার ছিল। তোমার দ্বীপে নাকি কিছু পরী না জলপরী কিছু একটা দেখা যাচ্ছে। তারা নাকি ওখানে বাসা বেঁধেছে। কি? না না তো, যত সব আজগুবি কথাবার্তা। এসব বললে তো লোকে আপনাকে পাগল ভাববে। তাই নাকি? এই তল্লাটে এমন কেউ নেই যে ডেমিনকে পাগল ভাবে? কঠিন দৃষ্টিতে ডেমিন সাফাতকে কিছুক্ষণ আপাত মস্তক তীক্ষ্ণ ছুরির মতো বিদ্ধ করে গটগট করে হেঁটে চলে গেল। তার পিছনে 10-12 জন সাঙ্গপাঙ্গও ছিল। ভয়াবহ কুৎসিত তাদের চেহারা। ডেমিনকে গুন্ডা, বদমাশ, শয়তান যা ইচ্ছে তাই বলা যায়। আর ওর সাঙ্গপাঙ্গরাও ঠিক সেরকমই। সেদিন থেকেই সাফাত প্রচণ্ড ভয়ে সিঁটিয়ে আছে। ভয় হচ্ছে এই ডেমিন আর তার সাঙ্গপাঙ্গুরা আমার দ্বীপের দিকে নজর না দেয়। নজর দিলেই তো বিপদ। পরীকে নিয়ে আমি কোথায় যাব? এই দ্বীপ ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নেই। এভাবে বেশ কিছুদিন কাটল। ডেমিনের সাঙ্গপাঙ্গরা সেম্মাতিমে আক্রমণ করতে এলো না। আর পরীও আগের মতো সেম্মাতিম ছেড়ে বেশি দূরে যায় না। সাফাত ভাবল ডেমিন হয়তো কথার কথা হিসেবেই পরীর কথা বলেছিল। পরীর প্রসঙ্গে কোনো ব্যাপারই হয়তো তার মাথায় নেই। আর ডেমিন হলো অতিমাত্রায় বাস্তববাদী লোক। জলপরীর মতো অলৌকিক ব্যাপার নিয়ে সে মাথা ঘামাবে না। এ কি? একটা বোট। ডেমিনের বোট মনে হচ্ছে। ডেমিনের বোট এই দ্বীপে কেন? দেখতে হবে তো। এই পরি, তুমি কিন্তু বাড়ি থেকে বেরিও না। হ্যাঁ, আমি একটু দেখে আসছি একটা কোনো বোট এসছে কারুর। সাফাত কি করবে ভেবে উঠতে পারল না। সে অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করতে লাগল। দূর থেকে ডেমিন সাফাতকে দেখতে পেয়ে হাত নেড়ে কি যেন ইশারা করল। তারপর কাছে এসে বলল, আরে সাফাত যে,
অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম এই তোমার সঙ্গে একটু দেখা করে যাই। এই দ্বীপটার পাশ দিয়েই যাচ্ছিলাম আর কি। ডেমিনের সঙ্গে 3 জন সন্ডামার্কা লোকও এসেছে। তারা কেমন যেন সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা খুঁজতে এসেছে। সাফাত, আমি আসলে কিন্তু সেই পরীকে খুঁজতে এসেছি। তুমি কি জানো সেই পরী কোথায়? পড়ি না, আমি এসব জানি না। এইসব বাজে রসিকতা করবে না আমার সঙ্গে। আমি রসিকতা করছি না সাফাত, আমি খুব সিরিয়াসলি কথাটা বলছি। তুমি আমাকে ওই পরীর খবর দাও, তুমি যা চাইবে তাই পাবে। অনেক টাকা দেবো, 50 লাখ, 60 লাখ, 70 লাখ, কত চাও তুমি বলো। ডেমিনের কথা শুনে সাফাতের গা রাগে কাঁপতে লাগলো। ডেমিন, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার দ্বীপ থেকে চলে যাও। এক্ষুনি চলে যাও তুমি। আমাকে তুমি তোমার দ্বীপ থেকে তাড়িয়ে দিতে চাইছো? স্ট্রেঞ্জ, আমার মুখের উপর এরকম কথা বলে এমন কোনো লোক নেই। তুমি কি জানো না আমি কে? আমার কিচ্ছু যায় আসে না, তুই যাবি কিনা বল। সাফাত জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসল। সে ডেমিনের মুখে একটা ঘুষি বসিয়ে দিল। ডেমিন এই অতর্কিত আঘাতের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু তৎক্ষণাৎ সে নিজেকে সামলে নিয়ে ঘুরে দাঁড়ালো। তার হাতে একটা রিভলভার। সাফাত, তোমার ঘুষিটা ভালোই ছিল। আমার হাতে নলটা দেখছো না? এইটা দিয়ে একটা পুট করে গুলি বেরিয়ে টুপ করে তোমার কপালে একটা ছুটো হয়ে যাবে। সেটা কি ভালো হবে? এই কে আছিস? বাঁধ এই জানোয়ারটাকে। ডেমিনের আদেশে ওর সাঙ্গপাঙ্গরা সাফাতের 2 হাত পাই বেঁধে ফেলল। এখন সাফাত বাবু, সুন্দর সোনা ছেলের মতো বলে দাও তো বাবা, সেই পরী কোথায় আছে? আর যদি না বলো, আমার অনেক রকম রাস্তা জানা আছে। না, আমি জানি না তুমি কি বলছো। তুমি বাজে কথা বারবার জিজ্ঞেস করছো, এর কোনো মানে হয় না। ওলে বাবালে লেগে গেছে গো। এই লক্ষ্মী ছেলের মতো বলে ফেলো। এটাই কিন্তু শেষবার ভালোভাবে জিজ্ঞেস করছি, এরপর কিন্তু অন্য পথ নেব। ঠিক এই সময়েই পরীকে ডানা মেলে উড়ে আসতে দেখা গেল। সাফাত চিৎকার করে বলে উঠল, পরি তুই নামিস না, পালিয়ে যা, এখানে আসিস না, যা। ও, এটা বাবা মেয়ের গল্প। বাবা 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 বাবা, লক্ষ্মী সোনা মেয়ে, নিচে নেমে এসো, নাহলে তোমার বাবার মাথা গুলি করে ফুটো করব। পরি পালা, তুই পালা এখান থেকে, এরা তোকে ধরলে খুব বিপদ হবে, পালিয়ে যা। আমি বলছি তুই যা, আমার কথা শোন। পরীর জীবনে এমন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে পরী তা কল্পনাও করতে পারেনি। তাই কি করবে ভেবে না পেয়ে সে কিছুক্ষণ ওপরে এদিক ওদিক উঠতে লাগলো। ডেমিন আবার চিৎকার করে উঠল, এই মেয়ে, ভালো ভালো বলছি, নিচে নেমে পড়ো, না হলে কিন্তু তোমার বাবার মাথা গুলি করে ফুটো করব। আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে যদি নিচে না নামিস তোর বাবার মাথা ফুটো হবে। 1, 2। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পরী আস্তে আস্তে ওপর থেকে নিচে নেমে এলো।
সঙ্গে সঙ্গেই ডেমিনের লোকজন তাকে বেঁধে ফেলল। ডেমিনের সাঙ্গপাঙ্গরা সাফাত এবং পরীকে ডেমিনের নৌকায় তুলে নিল। ডেমিন তার লোকজনকে তাড়া দিতে লাগলো নৌকা ছেড়ে দেওয়ার জন্য। সে একটা অদ্ভুত উত্তেজনায় কাঁপছে, ভাবছে সে একটা অসম্ভব কিছু করে ফেলেছে। রাতারাতি তার ভাগ্য বদলে যাবে, পরীকে দিয়ে কোটি কোটি টাকা রোজগার হবে। ডেমিন বসে আছে নৌকার ছইয়ের ভেতর। পাশেই হাত পা বাঁধা অবস্থায় অসহায় ভঙ্গিতে বসে আছে সাফাত আর পরী। পরী অসম্ভব ভয় পেয়েছে, অঝরে তার দুই চোখ দিয়ে জল ঝরছে। সে কিছু বলতে চাইছে, সাফাত তাকে ইশারায় চুপ করে থাকতে বলল। হঠাৎ সাফাতের মনে হলো তার হাতের বাঁধনটা ঢিলে হয়ে এসেছে। সে বুঝতে পারল তাড়াহুড়ো করে বাঁধতে গিয়ে ঠিকমতো তার হাত বাঁধা হয়নি। ডেমিন তখন এক সঙ্গীর সঙ্গে গল্পে মশগুল। তার বন্দুকটা কোমরে ঝুলছে। সাফাত আস্তে আস্তে হাতের বাঁধনটা খুলে ফেলল। তখন সন্ধ্যা বেশ ঘন হয়ে এসেছে, তাই ব্যাপারটা কারুর চোখে পড়ল না। এবার সে আস্তে করে ডান হাতটা ডেমিনের কোমরের দিকে সরিয়ে এনে হ্যাচকা টানে বন্দুকটা হাতে নিয়ে ডেমিনের মাথায় টেকিয়ে ধরল। যার যার অস্ত্র আছে সব ফেলে দাও জলে, তা না হলে তোমাদের সর্দারের মাথা উড়িয়ে দেবো আমি। সবাই বাধ্য হয়ে তাই করল। প্রথমে ডেমিন কি ঘটেছে বুঝতে একটু সময় নিল। সে একটু হকচকিয়ে গিয়েছিল, তারপরেই সে নিজেকে সামলে নিল। সবাই অস্ত্র ফেলে দেওয়ার পর সাফাত একটা সুবিধাজনক জায়গায় সরে দাঁড়ালো। সেই মুহূর্তে হিংস্র ডেমিন বৈঠাটা তুলে নিয়ে সাফাতের দিকে ছুঁড়ে মারল, কিন্তু বৈঠাটা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো পরীর মাথায়। সঙ্গে সঙ্গে পরী একটা আর্ত চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। সেই আর্ত চিৎকারে সমুদ্র পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। আকাশে বাতাসে তার করুণ আর্তচিৎকার প্রতিধ্বনিত হয়ে সাফাতের কানে ফিরে এলো। প্রচণ্ড আক্রোশে বন্দুক তাক করে সাফাত ডেমিনকে গুলি করল। সাফাত ভাই, আমার কথাটা শোনো। এটা ব্যক্তিগত কোনো ব্যাপার নয়, প্লিজ এক মিনিট। না, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়। এই নাও। তারপর একে একে তার তিনজন সঙ্গীকেও গুলি করল। এরপর সাফাত ছুটে গিয়ে পরীর হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর রক্তাক্ত জ্ঞানহীন পরীকে কোলে তুলে নিল। পরী মা আমার, পরী। বৈঠার আঘাতে পরীর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে কিছুতেই বাঁচানো সম্ভব হলো না। নৌকাটা ধীরে ধীরে তীরে ভিড়িয়ে এনে সাফাত লাশগুলোকে মাটিতে নামালো। তারপর অথই সাগরে একা পরীকে নৌকায় ভাসিয়ে দিল। ঢেউয়ের তালে নাচতে নাচতে নৌকাটি ক্রমে দূরে মিলিয়ে গেল। আমি আমার পরীকে হারালাম। আমার প্রাণের থেকেও প্রিয় পরী, আমি তাকে হারালাম। আজ সেই ভয়াবহ 16ই জুন। পরীকে হারানোর পর 30টা বছর পার করেছি, কিন্তু এ বেঁচে থাকা অর্থহীন। আমি বেঁচে থাকতে চাই না, কিন্তু তারপরেও বেঁচে আছি। যাকেই সামনে পাই তাকেই আমার জীবনের এই স্মৃতিগুলো বলি। এইভাবেই আমার সময় কাটে, কিন্তু লোকে আমার কথা বিশ্বাস করে না।
বলে আমার মাথা খারাপ, আমার মাথা খারাপ, আমার মাথা খারাপ। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প পরী। গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা এবং অরিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।